আসসালামু আলাইকুম। এই মঞ্চে উপবিষ্ট সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। সিটিং অন চিফ গেস্ট অ্যান্ড স্পেশাল গেস্ট অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল, টেক মাই সালাম। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে অভিনন্দন ও রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। আমার পূর্বে অনেক বক্তা অনেক কথা বলেছেন, আমি এর সাথে আরেকটু অ্যাড করতে চাই। তার আগে আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আই অ্যাম এমডি উজ্জ্বল হুসাইন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অ্যাডমিন ক্যাডার। I have been living in Dhaka city with my brothers, and I born in Chodanga district at Gopalpur. যারা স্টুডেন্টস তাদের উদ্দেশ্যে কিছু কথা একটু বলতে চাই। একজন ভালো মানুষ হতে হলে আইডিয়াল পারসন খুবই হওয়া জরুরি। আইডিয়াল পারসন হতে পারে আইডিয়াল স্টুডেন্টস। আর যারা এই লেখাপড়ার ভিতরে ইনভলভ আছে তারা কি সকলে কি আইডিয়াল স্টুডেন্ট হতে চাও? তাহলে তাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। আইডিয়াল স্টুডেন্টস হওয়া খুবই জরুরি। আমরা সবাই বড় হয়ে কি হতে চাই? ভালো রেজাল্ট করতে চাই, ভালো ক্যারিয়ার করতে চাই, ভালো বিজনেসম্যান হতে চাই। কিন্তু আমরা ভালো, প্রত্যেকেরই পিতা বলো, শিক্ষক বলো, সবারই কিন্তু একটা স্বপ্ন যে ভালো একটা রেজাল্ট হোক। কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য কেউ কিন্তু এভাবে প্রমোট করে না। এজন্য আদর্শ স্টুডেন্ট হওয়া খুবই জরুরি। যেমন দেশ গড়ার জন্য যেমন দেশপ্রেমিক থাকে, দেশপ্রেমিকের প্রয়োজন, যেমন দেশপ্রেমিক রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানরা যারা মন্ত্রী বর্গ, তার নিচে এমপি, মন্ত্রী, গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, এই যে বিভিন্ন রকম সেক্টরে যারা আছে তারা যেমন দেশকে ভালোবেসে দেশের স্বার্থে তারা যেমন কাজ করতে প্রস্তুত থাকে, ঠিক শিক্ষক হলো ভালো মানুষ গড়ার একজন কারিগর। এজন্য শিক্ষকদেরকে সবসময় অল টাইম রেসপেক্ট করা। অল অফ ইউ রেসপেক্ট দেম। তারা হলো তোমাদের ভবিষ্যৎ জীবনের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। তোমাদের ভবিষ্যৎটাকে যাতে খুব ভালোভাবে তোমরা বিনির্মাণে প্রচেষ্টা চালাতে পারো, তার জন্য তোমাদেরকে সবসময় কি প্রমোট করতে থাকে, মোটিভেট করতে থাকে। এজন্য পিতামাতার যেমন ভূমিকা আছে তেমন ঠিক আদর্শ শিক্ষকের বড় ভূমিকা আছে জীবনকে, ক্যারিয়ারকে বোঝা, নিজের জীবনকে সম্পর্কে বোঝা এবং ভবিষ্যৎ প্রজন্ম কি হতে পারে সে সম্পর্কে কনসেপ্ট নেওয়া। এই জন্য শিক্ষককে সবসময় রেসপেক্ট করবে, যেখানে থাকবে, যেভাবে থাকবে। লেখাপড়া করছো না এক সময় দেখবে, কিন্তু শিক্ষক অবহেলা করবে না। তাদের আশীর্বাদ, তাদের দোয়া একদম কারেন্টের মতো কাজে লেগে যায়। এজন্য পিতা মাতাকে তো করবেনই, তাদের দোয়া তোমার জন্য আশীর্বাদ, এটা বুঝবেন এখন অথবা পরে। বড় হতে হলে তোমাদের ড্রিমকে দেখতে হবে। ড্রিম আবার কি জিনিস, তাই না? ড্রিম হচ্ছে যেন একটা স্বপ্ন, এই স্বপ্ন যেন স্বপ্ন না হয়ে থাকে। ড্রিম হতে গেলে অবশ্যই কিছু কথা মাথায় রাখতে হবে। সামথিং ওয়ার্ডস অ্যাড টু you have to dream before your dreams come true. Dream or dream transform in thoughts, result in action to succeed in your life. Dream is not what you see in sleep, it is thing which does not let you sleep. এই জন্য স্বপ্ন দেখো সেভাবে যেটা পূরণের জন্য তোমাকে ঘুমাতে দেয় না। এই জন্য ভালো শিক্ষক, ভালো বন্ধু, ভালো মানুষের সাথে চলাফেরা
করার প্রয়োজন কি খুবই জরুরি? আমি তার আগে একটু কিছু বলি, হ্যাঁ অথবা না। কারণটা বলি, প্রতিটা মানুষের তার নিজের কাজকে সে কিভাবে করে, তার কাছে সে যে প্রশ্ন করে তার উত্তরটা কিন্তু সেই দিতে পারবে। ভালো এবং মন্দ সেই কিন্তু বোঝে। এজন্য ভালো এবং মন্দ বোঝার মানে সে হচ্ছে একজন সচেতন নাগরিক। এজন্য সে মানা এবং না মানা সম্পূর্ণ তারপরে ডিপেন্ড করে। এজন্য ভালো আদর্শপূর্ণ একজন ব্যক্তি, তাহলে সে একজন আইডিয়াল ম্যান অ্যান্ড আইডিয়াল ওয়ামেন, যার জন্য সে যে কাজই করুক না কেন তাকে অবশ্যই ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা থাকতে হবে। এজন্য আমরা সবসময় খুঁজি আমাদের দেশ ভালো না, আমাদের মন্ত্রী ভালো না, আমাদের এই ভালো না, ওই ভালো না। আমরা সবসময় পরের দোষ ধরতে পছন্দ করি, কিন্তু নিজের যে কিছু দায়িত্ব কর্তব্য আছে এগুলা কখনো ভেবে দেখে না। প্রত্যেকটা দেশ ভালোভাবে চলতে গেলে, দেশের সরকার ভালো চলতে গেলে অবশ্যই ভালো নাগরিক হতে হবে। একজন সুনাগরিক একজন সুশাসনের জন্য বড় ভূমিকা পালন করে। এজন্য ভালো নাগরিক হতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো নাগরিক হতে হবে। সৃজনশীল বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো, এই বিষয়ে কিছু বলা আমার দরকার। আসলে সৃজনশীল কি জিনিস? আসলে ক্রিয়েটিভ মানে হচ্ছে কি? ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সৃজনশীল। তাহলে ক্রিয়েটিভিটি যদি সৃজনশীল হয়, তাহলে সৃজনশীল কিভাবে হয়? একজন স্টুডেন্টের মেধার সে কিভাবে প্রকাশ ঘটাবে, সে কিভাবে চিন্তা করে, কিভাবে সে তার চিন্তার লেভেলটা কেমন। একই রাইটার, একই বই, একই সাথে অনেকজন অসংখ্য স্টুডেন্ট অধ্যয়ন করে। সেই অধ্যয়ন থেকে সঠিকটাই জানে, কিন্তু এক একজনের কনসেপ্ট এক একভাবে উপস্থাপন করে। এই জন্য সৃজনশীল বুদ্ধিমত্তার প্রকাশ ঘটানো হয় একটাই কারণে, সে কিভাবে চিন্তা করতে পারে, তার চিন্তার লেভেলটা কেমন, সে কিভাবে লেখে, তার লেখার ধারণটা কেমন, হাতে লেখা কেমন হয়, তার সে ওইটা পড়ে একই সময়ে সে কিভাবে লিখতে পারে, সে কিভাবে চাপ নিতে পারবে। এই জন্য দেখা হয় সে কতটুকু চাপ সহ্য করতে পারে, তার ভিতরে কি রেসপন্সিবিলিটি আছে দেখা হয়। এইটা হচ্ছে এই জন্য সৃজনশীল দেওয়া হয়েছে একটাই কারণে। সৃজনশীলটা দেওয়া হয়েছে ঠিক একটাই কারণে, যাতে সে ভবিষ্যতে তার মেধার বিকাশ ঘটাতে পারে। সে কিভাবে চিন্তা করতে পারে, তার মানে কনসেপ্ট লেভেলটা কেমন আছে, কিভাবে সে উপস্থাপন করে, তার বোঝার ধরনটা কি, সে একজন রাইটার লিখেছে তার থেকে কি সে বুঝতে পেরেছে, সে তার কি কনসেপ্ট তার ভিতরে অ্যাড করেছে। এই জন্য আমরা অনেক সময় চেষ্টা করি যে বাণী লিখে দেবো। আসলে বাণী লিখতে হলে কিছু দরকার হয়, বানাতে গেলেও কিছু কিন্তু বুদ্ধি দরকার হয়, নকল করতে গিয়েও কিন্তু বুদ্ধি দরকার হয়। তার একটা এক্সাম্পল দিই। ছোটবেলায় এক বন্ধু আমার দেখে দেখে লেখে। আমি এত ভালো না, আমার দেখে দেখে লেখে। কয় বেটা আমি কাজকর্ম করি, আমার অত সময় নেই পড়ার, আমার দেখা পাশ করে যাব। তো আমার ছোট থেকে অভ্যাস, কাউকে দেখাইও নেই, কারো দেখেও নেই। আমার কিন্তু ছোট থেকে একটা অভ্যাস, এতে আমার বন্ধু বান্ধবীর রাগ করলে আমার কিছু আসে যায় না। আমি কাউকে দেখাতে পছন্দ করি না, কারোর কাছে বলে নিতে পছন্দ করি না, আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। এই জন্য কোনো কিছু প্রবলেম ফেস করলে আমার শিক্ষককে জানাই, স্যার আমার এই প্রশ্নে এই প্রবলেমটা আছে, স্যার এই প্রশ্নে এই জায়গাটা অ্যাড হবে, স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি, স্যারের কাছ থেকে পরামর্শ নিতে চাইছি। স্যারের যদি খুব বেশি ব্যস্ত থাকে পরে আমাকে সলিউশন করে দিয়েছে, কিন্তু আমি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো সলিউশন কখনো আশা করিনি। কারণ পরীক্ষার হলে কথা বলা মানে মানে আত্মসমর্পণ করা। স্যারের হাত
খাতা নিয়ে দিতে পারে, অনেক সময় স্যারে বিরক্ত হতে পারে, অনেক সময় স্যারের আমার অসদাচরণের কারণে আমাকে মানে পরীক্ষা থেকে বের করে দিতে পারে। এই জন্য আমি কোনো সময় বেয়াদবি করিনি, কোনো নিয়মের বরখেলাপ করিনি। আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন আমাদের যে সিলেবাসটা আছে সৃজনশীল। আসলে সৃজনশীল বিষয়টা কি, এ বিষয়ে আমাদের একটু কনসেপ্ট থাকা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। কারণ সৃজনশীলটা কি জিনিস অবশ্যই আপনারা দেখে থাকবেন যে আমি যখন এই গাড়ি থেকে নামি ঠিক তখনই আমার হাতে একটা ডায়েরি, একটা পেন আর একটা চশমা ছিল, এই বেশি তো কিছু ছিল না। কিন্তু আমি যখন এই বক্তৃতা দিয়েছি আসছি তখন আমার হাতে কি আছে, কিচ্ছু নেই। কিন্তু দেখো আমার হাতে মোট 5টা, এই যে 5টা, অনলি 5টা, এই 5টা কাগজ ছাড়া কিচ্ছু নেই। তা আবার ছোট ছোট টুকরো, যেটা আঙুলের মতো ছোট ছোট চিকন চিকন একটা অংশ। এই 5টা হচ্ছে সৃজনশীলতার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাবে। তার কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যি কথা কি বলেছি। আমি সৃজনশীলতার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটানোর জন্য কিছু 5টা ট্রিক্স নিয়ে আমি কথা বলবো। আপনারা অবশ্যই বুঝবেন যে আসলে কথা বলার উদ্দেশ্যটা কি। আমি এখন বলছি না, আপনারাই বুঝবেন আমার কথা বলার শেষ হওয়ার আগে আগে আপনারা বুঝতে পারবেন না হলে আমাদের যে এনসিটিবি বইটা দেওয়া হয়েছে, জাতীয় শিক্ষা মেধার বিকাশকে ঘটানো পাঠ্যপুস্তক যে বইটা দেওয়া হয়েছে, চিন্তা করতে পারেন স্কুল কিভাবে আপনার কনসেপ্ট তৈরি হয়, যে লেভেলের যে বইগুলো দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে একই রাইটারের একই বিষয়ে বই অনেক জনা পড়ে, বিভিন্ন রকম রাইটার বিভিন্ন রকম, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটা। আমি কিন্তু একজন ছাত্র এখনো পর্যন্ত, আমি কিন্তু এখন একটা নলেজ। এর জন্য আমরা যারা ছাত্রছাত্রী আছি শিক্ষার প্রকাশ ঘটানো হয় এইভাবে, যাতে সে কিভাবে চিন্তা করবে, কিভাবে তার ধ্যান পরিকল্পনা হবে, সেটা দেখানো হয়। সৃজনশীলতার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটানো, ওই শিক্ষক দেখে সে কিভাবে লিখেছে, তার নিজের বুদ্ধিমত্তার কতটুকু প্রকাশ ঘটিয়েছে, সে কিভাবে লিখেছে। বইয়ের ভিতর থেকে অতিরিক্ত যখন দেখে তথ্য সে বেশি দিয়েছে, তখন নাম্বারটা তাকে বেশি দেওয়া হয়। তার মানে হুবহু কপি করে লেখা কিন্তু মেধার বিকাশ ঘটানো নয়, সেটা চুরিবিদ্যা। তার জন্য আমরা এক্সাম্পল দেখে আসি। আমি ছোটবেলায় আমি যখন লেখাপড়া করি ছোটবেলায়, তখন আমার এক বন্ধু, সে একটু ফাঁকিবাজ টাইপের ছিল, এমনি কাজকর্মে ব্যস্ত থাকে। সাধারণত আমরা মফস্বল গ্রাম এলাকার ছেলে, যার কারণে আমাদের বেড়ে ওঠা হয় ঠিক গ্রাম মহল্লায়। তো যার কারণে আমার এক বন্ধু আমাকে বলছে, দেখ তুই ভালো লিখতে পারিস, ভালো পড়াশোনা করিস, আমাকে একটু দেখিয়ে লেখা। আমার কিন্তু ছোট থেকে কিন্তু কাউকে দেখানোর মানে প্রবণতা নেই। তো বলছে, দেখ বন্ধু, আজকে না দেখালে আমি শেষ, কারণ আমার লেখাপড়া শেষ হয়ে যাবে, আমি আর পড়তে পারবো না। আমার যে পরিশ্রম করতে হয়, যে পরিমাণ পরিশ্রম করতে হয়, পরিশ্রম পরে আমি লেখাপড়া ওইভাবে করতে পারিনি। আজকে এবার তো দেখা, তারপরে দেখা যাবে। তো আমি বিষয়টা একটু আমল নিলাম। আসলে আমার তো আমাকে এভাবে দেখাতে হবে না, শুধু হাতটা দেখে সরালেই হবে। তো আমি এভাবে দেখাইনি, তো চেষ্টা করছে আমি দেখাবো না, কিন্তু সে দেখবি, নাসুল বান্দা। তো তো আমার এক বন্ধু ছিল, সে আবার ওই ধরনের, কয় বন্ধু তো কিছু খাতে দেবো নি, তুই দেখা। সে কিভাবে দেখিয়েছে এটা আমি খেয়াল করিনি, কিন্তু স্যারে বিষয়টা ফলো করেছে। ওই ছেলের তো লেখাপড়া করে না, ওই শুনেছি সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ও স্যারে খেয়াল করেছে যে দেখে দেখে লেখছে। লেখা প্রায় শেষ, এই অবস্থায় স্যারে বলছে, দেখি তো বোধ খাতা, দেখে হুবহু কপি করা। কপি বলতে কিছু সে লিখেছে বারমুডা, সে কিছু দারমুডা লিখেছে। মানে সে লিখেছে হলো যমুনা, সে লিখেছে কামনা। মানে কিছু কিছু ওই হস্য অহস্যিকারের পার্থক্যের কারণে নাম দিয়ে স্যারের জাস্টিফাই করতে পারেনি। বলছে ঠিক আছে তোমরা লেখো। তো নাম্বার দেওয়ার সময় স্যারে বুঝতে পেরেছে, নাম্বার দেওয়ার সময় বোঝা যাবে যে কার কত নাম্বার হয়। ঠিক নাম্বারের সময় ওরকম সে যেমন বানি দেখি বলে না, লিখতেও গেলে একটু বুদ্ধি দরকার হয়। লিখতে গেলে বুদ্ধির দরকার হয়। এই জন্য সে সারারাম বানি নাম্বার দিয়েছে। বারমুডা, কামনা, বাসনা, কোন জায়গায় কামনা, কোন জায়গায় বাসনা, এমন জায়গায় এমন বানার ভুল করেছে, এমন করেছে, দেখা নাম্বার অর্ধেক হয়ে গেছে। কোন রকম 5টা করে দিয়েছে। তো আগে লেখাপড়া কেমন ছিল? সৃজনশীল ছিল।
হুবহু কপি আসতো, মানে অঙ্ক যে হবে সেভাবে আসতো। যদি 2000 সালের যে ব্যাচের ইয়ে এসে সেগুলা পরবর্তীতে আসেনি, একদম বাদ দিয়ে দিছে। তারপরে এর আগের গুলা দেখে দেখে দেখা যাচ্ছে পরীক্ষার হুবহু কমন পেয়েছে। কিন্তু এখন তো এভাবে আসে না, আসে 2000 সালের আগের ব্যাচ যারা আসে না এভাবে, কারণ আগে লেখাপড়া হয়তো কম, কয় পরীক্ষার আগে সব দেখি দেখি প্যাকেটে পোকাটাকে কেটে কুটে নিয়ে গেছে, সেই সিস্টেম আছে এখন এই জন্য এখনো কিন্তু হয়। আগে যে নকল করতো এখন নকল করা এরকম না, এখন দেখা দেখি হয়, শিক্ষকরা জড়তে থাকে। তার জন্য আমাদের কি করেছে সরকার, আমাদের সরকার নিয়োগ করেছে। কিসের জন্য করেছে? আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। জনগণের সেবাকে আমরা কিভাবে কি করবো, হাতে নাটি আর ইয়ে নিয়ে সেবা করব? সেবা হচ্ছে যাতে অসদাচরণ কোথাও না হয়, কোনো অনিয়ম না হয়। এর জন্য আমাদেরকে সরকার কি করেছে, নিয়োগ দিয়েছে। কিভাবে নিয়োগ দিয়েছে? বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে কিনে এনেছে, ট্রেনিং প্রাপ্ত করে আমাদের এই প্রশিক্ষণ দিয়েছে, দিয়ে মাঠে লাভে দিয়েছে, এবার যাও তোমার কাজ তুমি করো। তো আমি সব কথা বলি আপনাদেরকে, তুমি কোনো সময় আপনি বলে ফেলছি, এই বিষয়ে একটু মন খারাপ হতে পারে। একটা মজার একটা ঘটনা বলি, যে আমি স্কুলে যেতাম, একটা চিকন হ্যাংলা মতো একজন দাঁড়িয়ে থাকতো প্রতিদিন চায়ের দোকানে। উনি কোনো শিক্ষা অর্জন করেছে কি জানি না, আমার কনসেপ্ট ছিল না, কিন্তু উনি একটু শিক্ষিত, কিন্তু চিকন হ্যাংলা, কিন্তু আমার বয়সে বড়। আমি মনে করতাম যে আমার ছোট হবে হয়তো বা, তুই তো মানে বন্ধু মানে তুমি তো কথা বলতাম, ইয়ের দোকানে থাকতো, রুটি বানানোর দোকানে থাকতো, এই যে হোটেলগুলোয় থাকতো, ম্যাক্সিমাম দেখলাম বসে থাকতো। তো একদিন ভালো ফলো করতো আমাকে, যে ও আমাকে তুমি তুমি করে, ও সে জানে কিন্তু তার বড় আমি, সে হয়তো শারীরিকভাবে একটু দুর্বল বলে চিকন হ্যাংলা ছিল, যার কারণে আমার সাথে আমি তো একটু মোটা হাঁটা ছিলাম ছোট থেকে, এর জন্য হয়তো সে আমাকে মানে কেয়ার করতো, যে ও হয়তো কিছু বলে মারা যদি থাকতাম চিকন মানুষ। কিন্তু পরবর্তী দোস্ত তুই আমার উপরে চলে গেছি, সেজন্য আমাকে কিছু তুমি বলে কিছু বলি না, কিন্তু আমি বড় এ কথা আমি বলতে পারিনি। তো অনেক সময় দেখা যাচ্ছে চিকন চাকন আপনার দেখে মনে হচ্ছে না আপনাদের আমার বয়সে বড়, ওই জন্য আপনি তুমি যাই বলি না কেন আমাকে ছোট ভাইয়ের মতো যারা বড় তাদের ক্ষমা দৃষ্টি দেখবে। আমার ভুল ত্রুটি হতেই পারে, মানুষের জীবনে ভুল ত্রুটি হয়ে থাকে। আমার আবার এই এখনো কথা বলার লেভেলটা ওইভাবে হাই হয়ে ওঠেনি, তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জন্য যে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে জনসেবা করা। যেমন কোনো পরীক্ষায় অসদাচরণ, কেউ যদি নকল করে, কেউ দেখে দেখে লেখে, আমাদের কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য আমাদের সরকার রাখেনি। আমাদেরকে জনসেবা, যাতে তারা অসদাচরণ খারাপ কোনো অনিয়মের ভিতরে না যায়। শিক্ষক অনেক সময় দেখা যায় কোনো পরীক্ষার গার্ডে থেকে ছাত্রছাত্রীকে কিছু পড়া বলে দেয়, এগুলো করা যাবে না। সে তার মেধার বিকাশ ঘটাবে, সে তার নিজের ক্রিয়েটিভিটিকে করবে, প্রয়োগ করবে। এই জন্য আমাদেরকে রেখেছে। এই জন্য ম্যাজিস্ট্রেটদের কাজ হচ্ছে পরীক্ষার অনিয়ম, যেমন খাদ্যে ভেজাল, কসমেটিক্স, তারপরে হচ্ছে বিভিন্ন রকম প্রতিষ্ঠানে যেমন অনিয়ম দুর্নিয়ম হয়, যেমন সিন্ডিকেট তৈরি হয়, এই যে আলু পটল পেঁয়াজ বিভিন্ন রকম কৃত্রিম সংকট ফেলে ক্রেতাকে বিভ্রান্ত করে। যদি বড় বড় ব্যবসায়ীরা যদি বড় বড় যারা আছে তারা যদি মানে গোডাউনে মাল করে রাখে, লোড করে রেখে বলে যে নেই, কৃত্রিম সংকট এগুলাকে বলে। এই সংকট করে তারা ছোট খুচরা যারা আছে পাইকারি আছে, তারা কি করবে? তারা কিনতে পারবে না। যারা খুচরা বিক্রি করে তারা তো আরো হতাশা করবে। এই জন্য যা থাকবে সেদিকে বাড়ি বাড়ি বিক্রি করার চেষ্টা করবে। এই জন্য এটার ফল ভোগ করে আছে জনগণ। আর এই যাদের জনগণ যাতে কোনো সমস্যা ক্রিয়েট না হয় তার জন্য আমাদের সরকার রেখে দিয়েছে খাদ্য, মানে এই যে খাদ্য ভেজাল, তারপরে অভিযান, বিভিন্ন জায়গায়। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য কাউকে জরিমানা করা না, আমাদের মেন উদ্দেশ্য তাদেরকে শিক্ষা দেওয়া, যে এই কাজটা না করা, বারে বারে যদি করে তাকে শিক্ষা দিয়ে জরিমানা করা। এই জন্য আমাদেরকে সরকার রেখেছে। আমাদের কাজ হচ্ছে জনসেবা করা। তো আপনারাও একসময় বড় কিছু করতে পারবেন, আপনারাও ভালো কিছু করতে পারবেন। আপনাদের উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য হবে কি? শিক্ষার উদ্দেশ্য একটা ভালো কিছু করা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নিজেকে ভালো কিছু করা, এবং ভবিষ্যতে যাতে আরো ভালো কিছু করা যায়। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালোর ভিতরে থাকার জন্য, কোনো সময় যেন খারাপ ভিতরে থাকবেন না। কারণ খারাপ যাতে না হয় তার জন্য আপনারা আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা আপনাদের অধিকারকে সুরক্ষা করার জন্য আমাদের হেল্প করবেন। আপনাদের অধিকারটা আপনারা বুঝে নেবেন। আপনারা আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ, এই জন্য আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন। আমাদের কাজ কি? আমাদের আপনাদের সেবা করা।
সরকার মানে হচ্ছে জনগণের সেবক, প্রভু নাই, সরকারের সেবক। আর আমরা সরকারের হচ্ছে, আমরা সরকারকে সার্ভিস দিই। তার মানে সরকার কারা? আপনারাই সরকার। মানে আপনাদের অধিকারকে আমরা কি সুরক্ষা করার জন্য, আপনাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আমাদের সরকার রেখেছে। সরকার কারা? সরকার জনগণ। জনগণ এর ভোটে নির্বাচিত সরকার। তাহলে সরকার হচ্ছে মানে প্রভু নাই, রাজা নাই, সরকার হচ্ছে জনগণের হচ্ছে কি সেবক। এই জন্য আমাদের কাজ হচ্ছে সেবা করা। তো অন্য বিষয়ে কথা বলা যাক। ব্যর্থ হয়েছো, আমার কি ভুল ছিল আর কোন ভুলটা ছিল না, সব সময় দেখো আর খুঁজতে থাকো। এজন্য লক্ষ্য বদলিও না, নিজের উদ্দেশ্য বদলিও না। তুমি রাস্তা বদলাতে পারো। একটা কাজের বিভিন্ন রকম ওয়ে থাকতে পারে, একজন এক্সপার্ট হতে পারে। এই জন্য এক্সপার্টদের পরামর্শ নিতে বলা হয়েছে। এক্সপার্টদের পরামর্শ বলতে যে শুধু নামে শুধু এক্সপার্ট হলে হবে না, কাজে কিন্তু এক্সপার্ট হতে হবে। সে ওই বিষয়ে কতটুকু জানে তার আবার খোঁজ খবর নেওয়া। একজন ব্যক্তি শুনলাম যে অমুক জন এক্সপার্ট, কিন্তু সেই বিষয়ে সে এক্সপার্ট মোটেও ওইভাবে বাস্তবিক অর্থে এক্সপার্ট না। এই জন্য তার সম্পর্কে আগে ভালো করে ডিটেলস জেনে নিতে হবে। আর ভালো যে হবে তার কথা এবং তার ব্যবহার এবং তার চালচলন থাকবে একদম ব্যতিক্রম। এই জন্য যেন নামধারী ভালো মানুষ না হয়, নামধারী যেন পরামর্শদাতা না হয়, এই জন্য সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা যারা কোনো বিষয়ে জানি না কিন্তু পরামর্শ নিতে নিতে এমন এক জায়গা থেকে পরামর্শ নিয়ে ফেলি, আমরা সবসময় সস্তা কাজ খুঁজি, যার কারণে আমাদের ব্যর্থতার খাতায় আরেকবার নাম উঠাতে পছন্দ করি। এই জন্য পরামর্শ নিতে হলে সে রেল ভালো কিনা, সঠিক পরামর্শদাতা কিনা, সেটাকে কিন্তু জাস্টিফাই করার মতো ক্ষমতা থাকতে হবে। যারা জানে কম তারা আবার বেশি পরামর্শ নেয়, আর যারা বেশি পরামর্শ নেয় তারা ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিতে পছন্দ করে। কয়েকটি তো সহজে করা যাবে। এই জন্য সঠিক ব্যক্তিও কিন্তু খুঁজতে হবে। এর জন্য সঠিক ব্যক্তি খুঁজে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে। সেই সাথে সাথে ব্যর্থ হওয়ার কারণ, সাবজেক্ট এবং কোন জায়গায় কি লেক আছে সেই লেকগুলোকে খুঁজতে হবে এবং সাথে সাথে লিখে রাখতে হবে খাতায়, এবং কিভাবে এটাকে কিভাবে সহজে সমাধান করা যায় বারবার করতে থাকতে হবে। যতক্ষণ তুমি এটা করতে থাকবে দেখবে তোমার ভিতরে এক ধরনের আত্মশক্তি, আত্মতৃপ্তি, প্রশান্তি পাচ্ছ, আর কাজ করার প্রতি তোমার বাস্তবিক অর্থে অ্যাবসলিউটলি রাইট পথে তুমি হাঁটছো। তখন মনে হবে তুমি ডিসকাস করো তাদের সাথে, কাজের কোন সমাধান কিভাবে করা যায় তাদের সাথে সমাধানের জন্য চেষ্টা করো যারা এ বিষয়ে সমাধান পেয়েছে। এই জন্য আমি এবার কিছু কথা বলার হয়ে গেছে, আর কিছু কথা বলতে চাই। যারা তরুণ, যারা এই কলেজে, স্কুলে, কলেজে অতিবাহিত করে যারা বিশ্ববিদ্যালয়ে যাবে তাদের কিছু উদ্দেশ্যে কিছু বলতে চাই। কারণ এখানে যারা আসে তারা সবাই তো এক লেভেলের না, বিভিন্ন রকম লেভেল থাকে। ছাত্রছাত্রী, টিচার, চিফ গেস্ট, স্পেশাল গেস্ট ছাড়াও কিছু গার্জেন থাকে, তাদের নিয়ে কিছু কথা। যারা ইয়াং থাকে, যারা বড় ভাই আছে, বড় আপু আছে, তাদের নিয়ে কিছু কথা অবশ্যই আমি বলতে চাই। যে ভালো কিছু করতে গেলে ভালো পরামর্শদাতা, এবং ভালো কিছু করতে গেলে ভালো কিছু ফলো করতে হবে। এই জন্যই সবসময় ভালোদের অনুসরণ করো, ভালোদের সাথে থাকো, ভালোদের পরামর্শ নাও, ভালোদের বই পড়ো, ভালোদের জীবনী পড়ো, ভালোদের সঙ্গে থাকো। ভালো বলতে শুধু ভালোই যে যারা সাকসেসফুল হয়েছে তাদের সাথে, যারা ব্যর্থ হয়েছে সেখান থেকেও কিছু শেখা থাকে। যাদের কাছে শিখতে হবে কোনটা, কারণটা খুঁজতে হবে যে কেন সে ব্যর্থ হয়েছিল আর কি তার সলিউশনটা ছিল। এই জন্য ওই ধরনের কোনো প্রবলেম যদি ফেস করো তাহলে ওইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এসব গল্প। অনেকে তো সাকসেসফুল গল্প স্টোরি বেশি শুনতে পছন্দ করে, কিন্তু ব্যর্থদের গল্প শুনতে পছন্দ করে না। এই জন্য কাজী নজরুল ইসলামের কথা বলিস একটা, যে যেখানে দেখে বে ছাই উড়িয়া দেখো তাও পাইলে পাইতে পারো অমূল্য রতন। এর জন্য সবসময় খুঁজতে থাকতে হবে, সবসময় জানার চেষ্টা করতে হবে। একসময় অবশ্যই দিন শেষে দেখবে তুমি একদিন ইউ আর সাকসেসফুল। আজকে আর বেশি কথা বলবো না, অনেক কিছু বলার ছিল, আজকে আমাকে শেষ করতে হবে। হয়তো কোনো দিন কখনো আবার দেখা হয়, কথা হয়, অবশ্যই এ বিষয়ে আলোচনা করব। তো আজকের মতো ভালো থাকবেন, সুখে থাকবেন, টেক কেয়ার ইন ইউর হেলথ। আল্লাহ হাফেজ। Many thanks. Take care in your health and goodbye. Talk positive, feel positive and think positive. Allah Hafiz.